বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করতেছি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজকে এই সময়ে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জন্য, যারা ইলেকট্রিক্যাল বিভাগে দ্বিতীয় পর্ব আছো, তাদের জন্য আজকের সাবজেক্ট ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স 66722। আর আজকে আমাদের আলোচ্য বিষয় হবে 8 নম্বর অধ্যায় রিসার্চেবল ল্যাম্প বা ইমার্জেন্সি ল্যাম্প। যথারীতি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি তোমাদের সাথে থাকব। আমি মফিজুল ইসলাম, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল বিভাগ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। তো বন্ধুরা, আজকে আর দেরি না করে আমরা আমাদের যে আলোচ্য বিষয়ের দিকে এগিয়ে যাই। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ অনেকগুলো রিসার্চেবল ল্যাম্প দেখানো হয়েছে। আমরা একটা একটা করে যদি আলোচনা করতে যাই খুব সংক্ষিপ্তভাবে, যে কোনটা কোথায় ব্যবহার করা হয়। এই যে রিসার্চেবল ল্যাম্প, এটা মূলত ল্যাম্প হলেও এখানে এলইডি দ্বারা রিসার্চেবল ল্যাম্পটা তৈরি করা হয়েছে, অর্থাৎ বাতি হিসেবে এলইডি কে ব্যবহার করা হয়েছে। এটা বাসাবাড়িতে ব্যবহার হইতেছে এখন। 2 নম্বর, এই যে এই রিসার্চেবল ল্যাম্প যেটা, এটা এলইডি দ্বারা তৈরি করা হয়েছে। 3 নম্বর, এখানে রিসার্চেবল ল্যাম্প যেটা দেখেছ, এটা অনেক আগে, যেমন গ্রামে অঞ্চলে ব্যবহার করা হইতো যে টিউবলাইট দিয়ে যে সমস্ত রিসার্চেবল ল্যাম্প তৈরি করা হইতো, সেই টিউবলাইট দিয়ে নর্মাল এলইডি বাতিগুলোর চেয়ে আর একটু বেশি একটা ইনভার্টার সার্কিট থাকে, যে ইনভার্টার সার্কিটের মূলত কাজ হচ্ছে এসি ভোল্টেজ উৎপন্ন করা, এবং এসি ভোল্টেজ উৎপন্ন করে এই টিউবলাইটকে জ্বালানো। কিন্তু এখনকার রিসার্চেবল ল্যাম্প বাজারে যে সমস্ত ল্যাম্প পাওয়া যায়, সেগুলোতে এরকম ইনভার্টার সার্কিট ব্যবহার করা হয় না, সরাসরি এই এলইডি গুলা ডিসি ভোল্টেজ দিয়েই জ্বালানো হয়। তোমরা এইখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, বাতি, সহজ বাতি। এটা খুব বেশি এখন ব্যবহার হচ্ছে, যে বিদ্যুৎ যাওয়ার পরেও আমাদের বাসাবাড়িতে যে সমস্ত এলইডি বাতিগুলো আমরা ব্যবহার করতেছি, বিদ্যুৎ যাওয়ার পরেও জ্বলে থাকে। এইটাও এক ধরনের রিসার্চেবল ল্যাম্প। আর একটা জিনিস এখানে তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এটাও রিসার্চেবল ল্যাম্প। এটা মূলত স্যাটেলাইট যেখানে আছে, স্যাটেলাইটে ব্যবহার করে আলোকিত করার জন্য। এই হলো মোটামুটি অল্প কিছু ধরনের রিসার্চেবল ল্যাম্প কোথায় কোথায় ব্যবহার হয় আমরা সেটা দেখলাম। এখন আমরা দেখি আজকে আমাদের এই রিসার্চেবল ল্যাম্পের মধ্যে, কন্টেইনের মধ্যে কি কি জিনিস আছে। আমরা প্রথমেই বলতে চাই যে আমাদের সিলেবাসে আছে ডিফাইন রিসার্চেবল ল্যাম্প, যে রিসার্চেবল ল্যাম্প কাকে বলে। 2 নম্বর, এক্সপ্লেইন দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ রিসার্চেবল ল্যাম্প, আমাদের একটা রিসার্চেবল ল্যাম্প কিভাবে কাজ করে তার কার্যনীতি। 3 নম্বর, নেম দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য রিসার্চেবল ল্যাম্প। 4 নম্বর, লিস্ট দ্য পসিবল ফল্টস এন্ড দেয়ার কজেস এন্ড রিমেডিস অফ রিসার্চেবল ল্যাম্প। এই কয়েকটা কন্টেন্ট নিয়ে আমরা আজকে আলোচনা করতে থাকবো। আলোচনা শেষে যেটা আমরা শিক্ষার্থীরা যে সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারবে, সেই জিনিসগুলো যদি আমরা একটু দেখি, যে রিসার্চেবল ল্যাম্প বলতে কি বোঝায়, রিসার্চেবল ল্যাম্পটা কার্যপ্রণালী কি, এবং রিসার্চেবল ল্যাম্পের বিভিন্ন অংশ যেটা আছে, এই বিভিন্ন অংশের তালিকাগুলা দেখবো আমরা। আর তার সাথে একটা রিসার্চেবল ল্যাম্পের কি কি সম্ভাব্য কি কি ত্রুটি হইতে পারে বা ফল্ট হইতে পারে, সেটা তাদের কারণ এবং প্রতিকার সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে এই 4টা পয়েন্ট নিয়ে আজকে আমাদের আলোচনা বিষয়ে সীমাবদ্ধ থাকবে। প্রথমে আমরা জেনে নিই রিসার্চেবল ল্যাম্প বলতে কি বোঝায়। বরাবরের মতো আমি ইংরেজিতে একটু কোটেশন দেই, কারণ যারা অ্যাডভান্স লার্নার আছে, যারা একটু বেশি শিখতে চায়, তাদের জন্য ইংরেজিটা কাজ দিবে। আর যারা মনে করে যে না আমরা ইংরেজি শিখবো না, তাদের জন্য বাংলা আছে, তোমরা বাংলাটা পড়ে নিলেই চলবে। রিসার্চেবল ল্যাম্প, এখানে কথা সুন্দরভাবে লেখা আছে যে ইমার্জেন্সি লাইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ হাউসহোল্ড ইলেকট্রনিক্স নাওএডেজ। এখনকার সময়ে
আর ইলেকট্রনিক্সের এই ইমার্জেন্সি লাইটটা হাউস হোল্ড বাসাবাড়িতে একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। We all know emergency light is used during the power failure to light up at home. আমরা জানি যে যখনই বিদ্যুৎ ফেল করে বা পাওয়ারটা ফেলিওর হয় অর্থাৎ চলে যায়, অফ হয়ে যায় লোডশেডিং এর সময়, এই ইমার্জেন্সি লাইটটা বাসাবাড়িতে ব্যবহার হয়। It is used during the power failure. It should last long. Hence, generally bright white LEDs are used in emergency light because they produce more light and consume less power. যেহেতু এটা বাসাবাড়িতে ব্যবহার করা হয়, তার দুইটা জিনিস জরুরি। একটা হচ্ছে যে অধিক আলো দিতে হবে এবং আমার পাওয়ার যেটা আছে এটা কনজিউম করতে হবে লেস, অর্থাৎ কম পাওয়ার কনজিউম করতে হবে, তাহলে পরে আমি এই কাজটা করতে পারবো। তাহলে আমার এই দুইটা জিনিসের জন্য অতিরিক্ত আলো দেওয়ার জন্য, অর্থাৎ খুব বেশি ব্রাইট আলো দেওয়ার জন্য আমরা এলইডি ব্যবহার করব টিউবলাইটের পরিবর্তে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এখনকার সময়ে আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা আজকের ক্লাসটা থেকে যদি কেউ উদ্বুদ্ধ এরকম হয় যে আমি একটা ইমার্জেন্সি লাইট বাসা বাড়িতে তৈরি করব, তো তার জন্য তৈরি করা সম্ভব। আজকের আলোচনায় আমরা এতটুক নিয়ে গিয়েছি যে একটা ছাত্র খুব সহজে বাসা বাড়িতে বসে একটা ইমার্জেন্সি লাইট তৈরি করতে পারবে সে। Now, so today we are going to build a simple and cost effective emergency light. এই জন্য আমি আজকের আমার ক্লাসে যে জিনিসটা আমরা দেখানোর চেষ্টা করছি যে বাসা বাড়িতে বসে আজকের ক্লাস থেকে এই ক্লাসটা ফলো করে একটা ইমার্জেন্সি লাইট খুব সহজেই অল্প খরচের মধ্যেই তোমরা তৈরি করতে পারবা। আশা করি তোমরা সবাই চেষ্টা করবা। বাংলাতে আমরা যদি ইমার্জেন্সি লাইটের সহজ কথায় এক কথায় এই সংজ্ঞাটা দেখতে চাই, তাহলে ইমার্জেন্সি যে অ্যাপ্লায়েন্সের মাধ্যমে পাওয়ার ফেলিওরের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে আলো পাওয়া যায় তাকে ইমার্জেন্সি ল্যাম্প বলে। ইমার্জেন্সি বলতে অতি জরুরি বোঝায়। যখন পাওয়ার ফেল হয়, বিদ্যুৎ অফ হয়ে যায় অথবা লোডশেডিং হয়, তো সেই ক্ষেত্রে আমাদের ঘরে আলো থাকে না, এই জন্য এটাকে অনেকটা ইমার্জেন্সি ল্যাম্পও, রিচার্জেবল সাথে সাথে ইমার্জেন্সি ল্যাম্পও বলা হয়। আর রিচার্জেবল কথাটা আসছে, এটা একটা ব্যাটারি ব্যবহার করা হয় যে ব্যাটারিটা পুনঃ পুনঃ রিচার্জ করা যায়, অর্থাৎ রিচার্জ বারবার রিচার্জ হয় এবং রিচার্জ হওয়ার পরে আবার সে রিচার্জ হয়, এভাবে পুনরায় রিচার্জ করা যায় বলে এটার নাম রিচার্জেবল ল্যাম্প বলা হয়েছে। আমরা এখন দেখি একটা রিচার্জেবল ল্যাম্পের ব্লক চিত্র। একটা রিচার্জেবল ল্যাম্পে কি কি জিনিস থাকতে পারে, অর্থাৎ কি কি কন্টেন্ট উপাদান থাকবে সেটা আমরা দেখি একটু। প্রথমে এখানে দেখানো হয়েছে আমাদের যদি আমরা লাইন ভোল্টেজ 220 ভোল্ট এসি পাওয়ার সাপ্লাই নেই, তাহলে প্রথমে আমাকে একটা রেকটিফায়ার ব্যবহার করতে হবে। আমি এই প্রত্যেকটা ব্লকের বর্ণনা পরবর্তীতে একটা একটা করে আসব। তো এই জন্য এখানে শুধু আমরা কি কি জিনিস ব্যবহার হয়েছে এই জিনিসগুলো সম্পর্কে আলোচনা করতেছি। পরবর্তী সময়ে আমরা প্রত্যেকটা ব্লকের কথা আলোচনা করব। রেকটিফায়ার আমি সিম্পলি বলে রাখি যে রেকটিফায়ার হচ্ছে একটা এমন একটা সার্কিট যেটা এসি থেকে ডিসি উৎপন্ন করতে পারে। দ্বিতীয় একটা ব্যাটারি, এটার কথা আমরা আগেও বলেছি। আমরা 6 ভোল্টের একটা ব্যাটারি ব্যবহার করব, রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করব, যেটা পুনঃ পুনঃ চার্জ করা যায় এরকম ব্যাটারি। ব্যাটারি দুই ধরনের হয়, একটা হলো একবার চার্জ করে ওয়ান টাইম ইউজ, একবার ব্যবহার করলে ওই ব্যাটারিকে ফেলে দিতে হয়, ওইটা আর ব্যবহার করা যায় না। আরেকটা আছে রিচার্জেবল ব্যাটারি, যে ব্যাটারিকে পুনঃ পুনঃ চার্জ করে ব্যবহার করা সম্ভব, রিচার্জেবল ব্যাটারি। এভাবে দুই ধরনের বাজারে দুই ধরনের ব্যাটারি পাওয়া যায়। তো দুই ধরনের ব্যাটারির মধ্যে আমরা যেটা আমাদের রিচার্জেবল ব্যাটারি এটা আমরা ব্যবহার করব। মাঝখানে আমার একটা সুইচ থাকবে, সুইচটা অন অফ করার জন্য আমরা সাধারণত অন অফ করার জন্য এই সুইচটাকে ব্যবহার করব। সুইচটা আর কোনো কাজে তেমন কোনো কাজে আমরা ব্যবহার করব না। তারপরে এখানে একটা এলডিআর থাকে, লাইট ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স, এটা আলোর উপর নির্ভর করে অন অফ হইতে পারে। একটা রিলে থাকে, রিলের কার্যপ্রণালী আমরা বিস্তারিতভাবে পরবর্তী সময়ে আলোচনা করব। সাথে এলইডি বাতি থাকবে। এখন কথা আসতে পারে যদি আমি এখানে
এই এলইডি বাতি ব্যবহার না করে আমি যদি টিউব লাইট যেটা 220 ভোল্টে চলে সেটা ব্যবহার করতে যাই, তাহলে যেটা আমার এখানে আরেকটা অতিরিক্ত ব্লক ব্যবহার করতে হবে, ইনভার্টার একটা সার্কিট নিয়ে আসতে হবে, যেটা কিনা আমার এই ডিসি ভোল্টেজটাকে এসি তে রূপান্তর করতে অর্থাৎ স্কোয়ার ওয়েভে রূপান্তর করতে সক্ষম হবে এবং টিউবলাইটকে জ্বালাইতে পারবে। তো যেটা টিউবলাইট দিয়ে জ্বালানো হয় এই ধরনের সার্কিট বাজারে এখন নাই বললেই চলে, যার কারণে আমরা ওইটা নিয়ে আর আলোচনা করতে যাচ্ছি না। আমরা যেটা সচরাচর দেখতে পাওয়া যায় সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সার্কিটের আসার আগেই আমরা সার্কিটের কিছু এক্সপ্লানেশন দেখতে চাই যে we can divide this LED emergency light circuit into two parts. ইমার্জেন্সি লাইটের যে সার্কিটটা এটা আমরা এখানে স্পষ্টভাবে লেখা আছে যে এটা আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। First part is used to drop down the 220 volts AC voltage into 8 volt regulated DC with the help of transformer and bridge rectifier. প্রথম অংশটা হচ্ছে 220 ভোল্ট থেকে 8 ভোল্ট ডিসিতে নিয়ন্ত্রিত ডিসিতে রূপান্তরিত করা। এই কাজটা আমরা করব দুইটা জিনিসের সমন্বয়ে, একটা হবে আমাদের ট্রান্সফরমার লাগবে আর একটা আমাদের ব্রিজ রেকটিফায়ার লাগবে। তো ট্রান্সফরমার এবং ব্রিজ রেকটিফায়ার কিভাবে কাজ করে এটা আমরা একটু পরে আসতেছি। And second part consists of relay and a rechargeable battery which is used to lighten the LED during power failure. দ্বিতীয় অংশে যেটা লাগবে একটা রিলে লাগবে। রিলে কি এটা আমরা আসতেছি একটু পরে। আর সাথে একটা রিচার্জেবল ব্যাটারি লাগবে, সাথে কিছু এলইডিও লাগবে, যে এলইডি গুলা পাওয়ার ফেলিউরের ক্ষেত্রে সেগুলা জ্বলে উঠবে। তাহলে আমরা বুঝলাম কি, একটা ইমার্জেন্সি ল্যাম্প যদি তৈরি করতে হয় তাহলে আমাকে দুইটা অংশ, একটা 220 ভোল্টকে 8 ভোল্ট নিয়ন্ত্রিত ডিসিতে পরিণত করতে হবে, এই ডিসি ভোল্টেজ দিয়ে ব্যাটারিটাকে চার্জ করতে হবে, ব্যাটারি চার্জ করে যখন বিদ্যুৎ ফেল করবে, পাওয়ার ফেল করবে, তখন রিলের মাধ্যমে আমরা এলইডি গুলোকে জ্বালিয়ে দেব। এটাই মূলত তার সংক্ষিপ্ত কার্যপ্রণালী। আমরা এখন দেখি একটা রিচার্জেবল ল্যাম্প বা ইমার্জেন্সি ল্যাম্পের সার্কিটে কি কি কম্পোনেন্ট আমার লাগবে। আমি আগেই বলেছি, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি চেষ্টা করো বাসায় বসে এই ছোট ছোট কম্পোনেন্ট গুলো কিনে নাও, তাহলে তোমরা নিজেরাই একটা রিচার্জেবল ল্যাম্প নিজেরাই তৈরি করতে পারবা। খুব বেশি জিনিস লাগবে না, অল্প কিছু জিনিস কিনলেই তোমরা নিজেরা এটা তৈরি করে নিতে পারবা। আর আমি তোমাদেরকে এটা বলবো যে তোমরা নিজেরা এই রিচার্জেবল ল্যাম্পটা বাসায় তৈরি করার চেষ্টা করবা। এতে করে তোমার একটা সাবজেক্ট, তুমি যে একটা সাবজেক্ট পড়লা এটার একটা নিদর্শন থাকবে এবং বাসাবাড়িতে এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাজে আসবে তোমার। তাহলে আমার কম্পোনেন্ট লাগবে কি কি, একটা ট্রান্সফরমার লাগবে 909, অর্থাৎ 9 দুইটা ট্যাপিং থাকবে, একটা হলো +9 আর একটা 909, দ্যাট মিন্স 0 থেকে 9 ভোল্ট, অর্থাৎ 9 ভোল্ট আউটপুট সম্পন্ন একটা ট্রান্সফরমার আমাকে নিতে হবে, সর্বোচ্চ 9 ভোল্ট আউটপুট সম্পন্ন। আমি যদি ট্যাপিং করি তাহলে দুইটা ট্যাপিং 9 নিতে পারি, দুইটা একসাথে যদি দিই সেক্ষেত্রে 18 ভোল্ট আসবে, তবে আমার 9 ভোল্ট পর্যন্ত নিতে হবে এবং আমার 500 মিলি অ্যাম্পিয়ার আওয়ার কমপক্ষে এই ট্রান্সফরমারে কাজ করতে হবে। অনেক সময় ট্রান্সফরমারের রেটিং অনুযায়ী যদি ট্রান্সফরমার আমরা বাজার থেকে না কিনি, তাহলে দেখা যাবে যে ট্রান্সফরমারে তার নিয়ন্ত্রিত কারেন্টের একটু বেশি প্রবাহিত হওয়ার কারণে ট্রান্সফরমারটা জ্বলে যেতে পারে। এই জন্য আমরা ট্রান্সফরমার কেনার সময় দেখব যে 909 এবং 500 মিলি অ্যাম্পিয়ার এই ট্রান্সফরমার কাজ করে কিনা। ব্রিজ রেকটিফায়ার, আসলে ব্রিজ রেকটিফায়ার বলতে ব্রিজ রেকটিফায়ারের উপাদান হচ্ছে ডায়োড। এখানে বলা হয়েছে ডায়োড IN4007, এই সিরিজের আমরা 4টা ডায়োড কিনে নিব। একটা ব্রিজ রেকটিফায়ার বানানোর জন্য এই 4টা ডায়োড আমরা কিনে নিব, তাহলে আমাদের ব্রিজ রেকটিফায়ার তৈরি করা সম্ভব হবে। তোমরা যারা বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্টটা পড়েছো, তো ব্রিজ রেকটিফায়ার কিভাবে বানাইতে হয় 4টা ডায়োড দিয়ে এটা জানো। তারপরও আমরা এখানে আবার একটু আলোচনা করব। এরপরে আমার একটা আইসি 7808 ভোল্টেজ রেগুলেটর আইসি লাগবে, যে ভোল্টেজ রেগুলেটর আইসিটা আমার এই ব্রিজ রেকটিফায়ারে যে আউটপুট ভোল্টেজ ডিসিটা আসবে এটাকে নিয়ন্ত্রিত করবে, অর্থাৎ সবসময় একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ সে সাপ্লাই দিবে।
তার সাথে ক্যাপাসিটর লাগবে 1000 মাইক্রোফ্যারাড এবং 0.01 মাইক্রোফ্যারাড, দুইটা ক্যাপাসিটর, একটা রিলে লাগবে 6 ভোল্টের রিলে। এই রিলে সম্পর্কে আমি বলি, রিলে কিন্তু অনেক ভোল্টেজের আছে, 220 ভোল্টেজের রিলে আছে, 6 ভোল্টের রিলে আছে, 24 ভোল্টের রিলে আছে, 12 ভোল্টের রিলে আছে। তো আমরা যেহেতু ব্রিজ রেকটিফায়ার আউটপুটটাকে 6 ভোল্ট নিব, এবার 6 ভোল্টে যদি কাজ করাইতে পারি তাহলে আলাদা কোনো সাপ্লাইয়ের প্রয়োজন হবে না। এক্ষেত্রে আমাকে রিলেটা 6 ভোল্টের দেখে শুনে কিনতে হবে, এবং যখন কিনবো তখন বলতে হবে যে আমাকে 6 ভোল্টের রিলে দেয়। সাথে একটা রেজিস্টার, 100 ওহমের একটা রেজিস্টার নিব, এবং এলইডি নিব কিছু আলট্রা ব্রাইট হোয়াইট এলইডি। এলইডি গুলা হবে খুব উজ্জ্বল আলো দেয়, এরকম ধরনের এলইডি নিব। এরপরে সর্বশেষ যে জিনিসটা আমাদের কিনতে হবে, একটা রিচার্জেবল ব্যাটারি কিনতে হবে 6 ভোল্টের, যেটা 4.5 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি হবে। এখানে ব্যাটারি রেটিং এর ক্ষেত্রে 6 ভোল্টটা ফিক্সড আছে, তার সাথে এইটা জিনিসটা যে অ্যাম্পিয়ার আওয়ার, এটা দেখে নেওয়া জরুরি। কারণ এই 4.5 অ্যাম্পিয়ার আওয়ারে যতক্ষণ পর্যন্ত তোমার রিচার্জেবল ল্যাম্প জ্বলবে, এটার চেয়ে যদি আমি কম নেই, মনে করো যে 3.5 অ্যাম্পিয়ার আওয়ার আমি একটা ব্যাটারি নিলাম, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমার এই 3.5 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি নেওয়ার কারণে আমাকে ওই সময় পর্যন্ত ব্যাকআপ দিচ্ছে না। অর্থাৎ যে সময় পর্যন্ত আমার হয়তো আগে 4.5 অ্যাম্পিয়ার আওয়ার আধা ঘন্টা ব্যাকআপ দিত, কিন্তু 3.5 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি নেওয়ার কারণে আমার ব্যাকআপ সময় 20 মিনিট হয়ে গেছে। তো এই জন্য আমরা যদি ব্যাকআপ সময়, ব্যাকআপ মিন্স যদি বিদ্যুৎ না থাকা অবস্থায় বেশিক্ষণ এলইডি গুলাকে জ্বালাইতে চাই, তো সেক্ষেত্রে আমাকে এই 4 অ্যাম্পিয়ার আওয়ারে এটা চেষ্টা করলে আমরা বেশি অ্যাম্পিয়ার আওয়ারেরও কিনতে পারি, তাহলে আমাদের ব্যাকআপ সময় যেটা আছে এই ব্যাকআপ সময়টা বেশি দিবে। তাহলে চলো এখন আমরা আস্তে আস্তে এক একটা ডিভাইসের একটু একটু আলোচনা করব। প্রথমে আমরা দেখি একটা ট্রান্সফরমার। আমরা বলেছি যে একটা ট্রান্সফরমার লাগবে। The transformer is defined as a passive electric device that transfers electrical energy from one circuit to another through the process of electromagnetic induction. It is most commonly used to increase step down or step up voltage level between circuit. আমার এত কিছু জানার দরকার নাই, একটা ট্রান্সফরমার মনে করবা যে একটা পাওয়ারকে, ইনপুটে পাওয়ারকে আউটপুটে সে ট্রান্সফার করতে পারে। তো সেক্ষেত্রে সে ভোল্টেজ যেটা আছে, ইনপুটে ভোল্টেজের ইনপুট ভোল্টেজটাকে আউটপুটে বাড়াই দিতে পারে, অথবা ইনপুট ভোল্টেজ যেটা আসে সে আউটপুটে কমাই দেয়। আউটপুটে যদি কমাই দেয় তাহলে সেটাকে আমরা বলি স্টেপ ডাউন ট্রান্সফরমার, আর যদি আউটপুটে বাড়াই দেয় সেটাকে আমরা স্টেপ আপ ট্রান্সফরমার বলি। তো এক্ষেত্রে আমরা এখানে যেটা আমাদের ইমার্জেন্সি ল্যাম্পে যে জিনিসটা আমরা ব্যবহার করব, এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। যেহেতু আমাদের 220 ভোল্ট সাপ্লাই ইনপুটে আসবে আর আউটপুট মাত্র আমাদের 8 ভোল্ট লাগবে, সেটাকে আমরা নিয়ন্ত্রিত 6 ভোল্ট বানাবো, তো সেই ক্ষেত্রে আমাকে স্টেপ ডাউন একটা ট্রান্সফরমার কিনা লাগবে। তাহলে এই ধরনের একটা ট্রান্সফরমার তোমরা বাজার থেকে দেখতে ঠিক এই ধরনেরই হবে, কিনে নিয়ে আসলে হয়ে যাবে। এরপরে আমরা দেখি একটা ব্রিজ রেকটিফায়ার। আমরা বলছি যে 2 নম্বর আমাদের একটা ট্রান্সফরমার লাগবে। ট্রান্সফরমারে কিভাবে কি কিনবো সেটা ঠিক আছে। এবার একটা ব্রিজ রেকটিফায়ার, এটা আমরা নিজেরা বানাই নিতে পারবো 4টা ডায়োড কিনে নিলে। এখন আমি হালকাভাবে আলোচনা করব আমাদের এই ব্রিজ রেকটিফায়ারটা কিভাবে কাজ করে। এখানে আমার 220 ভোল্ট এসি সাপ্লাই হয়। তোমরা জানো যে আমাদের এসি সিগন্যাল গুলা পজিটিভ হাফ, এরকম একটা সিগন্যাল থাকে, পজিটিভ হাফ এবং নেগেটিভ হাফ সাইকেল, অর্থাৎ এক অংশ পজিটিভ থাকে এক অংশ নেগেটিভ থাকে। এখানে এসি সিগন্যাল দেওয়ার সাথে সাথে এটা পজিটিভ হয় এটা নেগেটিভ হয়, ফলে এই পজিটিভ সিগন্যালটা এখানে আসে। এখানে আসলে D1 ডায়োডটা কন্ডাকশন পায়, অন হয়, কিন্তু D4 যাইতে পারে না যেহেতু এটা উল্টাভাবে লাগানো আছে। তাহলে এই পজিটিভ হাফ সাইকেলে D1 এদিক হয়ে রেজিস্টরের মধ্য হয়ে আমার D3 মধ্য হয়ে এখানে হয়ে চলে আসে। তাহলে আউটপুটে দেখা যায় যে আমার পজিটিভ হাফ সাইকেলটা আমি উপরে পেয়ে যাই, অর্থাৎ এটা ডিসি আকৃতি ধারণ করে। আবার নেগেটিভ হাফ সাইকেল যখন আসে তখন এই অংশ নেগেটিভ হয়ে যায়, এটা পজিটিভ হয়ে যায়। তখন এই D4 এবং এই D4 দিয়ে এখান দিয়ে আমার বিদ্যুৎ সাপ্লাইটা এসে এদিক দিয়ে এসে এখানে চলে আসে, নেগেটিভ প্রান্তে চলে আসে। তোমরা জানো যে বিদ্যুতের এটা একটা ধর্ম যে পজিটিভ প্রান্ত থেকে সে শুরু করে আবার নেগেটিভ প্রান্তে সে চলে আসে বরাবরই, অথবা কনভেনশনাল কারেন্ট তাই করে। এই ক্ষেত্রে দেখা যায় যে আমার এই ব্রিজ রেকটিফায়ারটা আমার দুই হাফ সাইকেলকে এভাবে আউটপুটে ডিসি তৈরি করে দিল, যেটা আমরা লোড রেজিস্টার আর অ্যাক্রস থেকে আমরা নিতে পারি। এবার আমরা দেখি যে আমাদের সার্কিটের ভিতরে যে রিলেটা ছিল, এই রিলেটা কি কাজ করে। আমার যে রিলে ছিল
এই রিলে দেখো এখানে রিলের মোট আমরা ছোট্ট একটা এসপিডিটি রিলে কিনবো। এই এসপিডিটি রিলেতে মাত্র 5টা পিন থাকবে। এই 5টা পিনের ভিতরে আমার দুইটা হবে কয়েলের সাপ্লাই, যে 6 ভোল্টের কথা বলেছি আমরা, এই 6 ভোল্টের দুইটা ভোল্ট, এখানে 6 ভোল্ট সাপ্লাই দিতে হবে। এখানে একটা কমন থাকবে, অর্থাৎ এই পিনটা এটার সাথে যদি লাগে এটা নরমালি ক্লোজ হবে, আর এই সি এর সাথে কমনের সাথে যদি অ্যানো লাগে এটা নরমালি ওপেন হবে। নরমালি ওপেন আর ক্লোজ বলতে কয়েলে যদি সাপ্লাই দেই তাহলে এই এসপিডিটি সুইচটা সাপ্লাই পাওয়ার আগে এটা ক্লোজ থাকবে, অর্থাৎ এটা কন্ডাকশন পেয়ে থাকবে, এটা এটার সাথে লেগে থাকবে। যে এখানে নরমাল অবস্থায় এই যে এনসির সাথে এটা লেগে থাকবে, যখন কয়েলে সাপ্লাই পাবে তখন এটা অ্যানো হয়ে যাবে। এখানে নরমালি ওপেন মিন্স কয়েলে সাপ্লাই না পাওয়া অবস্থায় এটা এই অ্যানোর সাথে লাগানো থাকবে, আবার যখন কয়েলে সাপ্লাই পেয়ে যাবে তখন এটা এনসির সাথে লেগে যাবে। এটা এই জন্য এটাকে নরমালি ওপেন বলতে বোঝায় যে এখানে সাপ্লাই না দিলে এই কমনটা এটার সাথে লাগানো থাকবে, আর সাপ্লাই দেওয়ার সাথে সেটা এটা এইভাবে লেগে যাবে। এই ধরনের এই বাজার থেকে আমরা ছোট একটা ফিজিক্যাল ভিউ কিনতে গেলে আমরা এসপিডিটি রিলে 6 ভোল্টের রিলে আমরা বাজার থেকে কিনে নিয়ে আসতে পারবো খুব সহজে। আমি বারবার বলতেছি যে আমাকে বলতে হবে যে 6 ভোল্টের আমরা এসপিডিটি রিলে কিনবো এবং 5 পিনের এসপিডিটি রিলে কিনবো, তাহলে আমাকে এভাবে দিয়ে দিবে ওরা। তারপরে সর্বশেষ যে অংশটা আমার এখানে আছে সেটা হচ্ছে একটা ডিসি রিচার্জেবল ব্যাটারি। এই ব্যাটারি দেখতে অনেকটা এরকমই হবে, এরকমই দেখাবে, কিন্তু ব্যাটারি কানেকশনের জন্য যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে ব্যাটারির এই যে লাল মাথা দেখা যাচ্ছে এটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। ব্যাটারি কানেকশন কখনো ভুল করা যাবে না, ব্যাটারি কানেকশন কখনো ভুল করা যাবে না। এখন ভুল করে যদি আমি ব্যাটারি কানেকশন পজিটিভ প্রান্তে দিয়ে নেগেটিভ দিয়ে উল্টা দেই তাহলে হইতে পারে আমার যে এলইডি, যে সমস্ত এলইডি গুলো আমি নিয়েছিলাম ওই এলইডি গুলো নষ্ট হয়ে যাবে, অথবা অনেক সময় ব্যাটারিও ড্যামেজ হয়ে যেতে পারে। এই জন্য ব্যাটারির পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল, যেহেতু এটা ডিসি রিচার্জেবল ব্যাটারি, তাহলে এইখানে আমাকে পজিটিভ এবং নেগেটিভ এই দুইটা জিনিস আমাকে খুব ভালো মতে খেয়াল রাখতে হবে, না হলে এটা ভুল করলে তোমার সার্কিটে ভুল হইতে পারে। এখন আমরা পুরো সার্কিটটা দেখি এক চোখে। আমরা প্রথমে বলছি যে এখানে 220 ভোল্ট সাপ্লাই দিব, একটা ট্রান্সফরমার থাকবে যেটা 909 ভোল্টেজ 50 মিলি অ্যাম্পিয়ার দিয়ে দিবে এটা এখান থেকে, অর্থাৎ এই 220 ভোল্টকে সে 9 ভোল্টে রূপান্তর করে দিবে। এখানে সেন্টার ট্যাপ করা হয়েছে, যদি আমরা পুরা নিয়ে 18 নিব আর মাঝখান থেকে নিতে হলে আমরা 9 ভোল্ট পাবো। এই ভোল্টেজটাকে আমরা ডিসি করব। এটা একটা ব্রিজ রেকটিফায়ার, এই ব্রিজ রেকটিফায়ারের মধ্য দিয়ে আমরা এটাকে ডিসি বানাইবো, ডিসি বানাই ফিল্টারিং করব। আর এইখানে একটা রেগুলেটেড আইসি ব্যবহার করা হয়েছে, যে রেগুলেটেড আইসির মাধ্যমে আমরা এখানে যে ভোল্টেজটাই আসুক না কেন, আউটপুটে, এখানে আউটপুটে আমরা 6 ভোল্ট ডিসি নিয়ে আসতে পারবো। এই 6 ভোল্ট ডিসির মাধ্যমে আমরা যেটা করব, এই 6 ভোল্ট ডিসি কে এখান দিয়ে আমরা প্রবাহিত করব। আমরা আগে বলছি রিলের কাজ, এই যে এখানে ব্যাটারি যেহেতু 6 ভোল্ট, রিলেতে আমরা 6 ভোল্ট রিলে নরমাল অবস্থায় দিয়ে দিব, তাহলে রিলেটা নরমালি এইটার সাথে কানেক্টেড থাকবে। রিলেটা নরমালি যখন বিদ্যুৎ থাকবে এখান দিয়ে আমার ইনপুটে যখন সাপ্লাই থাকবে তখন এখানে 6 ভোল্ট আসে, এটা এনার্জাইজড হবে, আর এই রিলেটা এখানের সাথে কন্ট্যাক্টেড থাকবে। এখানের সাথে কন্ট্যাক্টেড থাকলে যেটা হবে, রিলে এখানে কন্ট্যাক্টেড থাকলে লাইনটা এদিকে এসে আমার এই ব্যাটারিটাকে রিচার্জ করতে থাকবে, এদিকে এলইডি গুলো অফ থাকবে, এলইডি গুলো আর জ্বলবে না। আর যখনই আমার এই সাপ্লাই লাইনটা ফেল করবে, সাপ্লাই লাইনে কোনো ভোল্টেজ থাকবে না, তখনই আমার এখানে যে 6 ভোল্ট আসতেছিল এই 6 ভোল্ট এখানে আসবে না, ফলে এই যে এখানে রিলেটা এখানে লেগেছিল, এনসিতে লেগেছিল, এটা না লেগে এটা চলে আসবে এইখানে, অর্থাৎ নরমালি ওপেন অবস্থায় চলে আসবে। নরমালি ওপেন অবস্থায় আসলে আমার এই পুরো সার্কিটটা এখান থেকে ডিসকানেক্ট হয়ে যায়। এখান থেকে ডিসকানেক্ট হইলেই ব্যাটারি, এবার এটা একটা, আগে যখন সাপ্লাই ছিল সাপ্লাই অবস্থায় ব্যাটারি একটা লোড হিসেবে কাজ করেছে, অর্থাৎ চার্জ ধারণ করেছে, আর এখন যখন সাপ্লাই চলে গেছে তখন ব্যাটারি নিজেই একটা উৎস হিসেবে কাজ করবে। এই উৎস দিয়ে এখানে একটা এই যে
ডিসি একটা সাপ্লাই এখানে আসবে, আর ডিসি সাপ্লাই রেজিস্টারে কিছু আডারে লোড হয়ে আমার এলইডি বাতিগুলো জ্বলে উঠবে। তাহলে বন্ধুরা আমি আরেকবার বলতেছি, আমার এই 220 ভোল্ট সাপ্লাই এখানে আসবে, ট্রান্সফরমার এটাকে ভোল্টেজটাকে ডাউন করে 9 ভোল্টে নিয়ে আসবে, রেকটিফায়ার আমার ভোল্টেজটাকে এসি ভোল্টেজটাকে ডিসি তৈরি করে দিবে, রেগুলেটেড আইসি এই ডিসি ভোল্টেজটাকে রেগুলেটেড অর্থাৎ 6 ভোল্টে নিয়ে আসবে, 6 ভোল্টে নিয়ে এসে আমাকে রিলের এগেনস্টে এখানে প্রয়োগ করবে। রিলেতে যখন সাপ্লাই হবে তখন এটা কানেক্টেড থেকে এটা ব্যাটারিটা একটা লোড হিসেবে কাজ করে চার্জ হবে, আর যখন এই সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে তখন এই ব্যাটারি নিজে একটা সোর্স হয়ে কাজ করবে এবং এই এলইডি গুলা জ্বলে উঠবে। অর্থাৎ এটা একটা অটোমেটিক ইমার্জেন্সি লাইট হয়ে গেছে। যদি আমার কোনো সময় পাওয়ার ফেল করে সাথে সাথে আমার এই এলইডি বাতিগুলো জ্বলে উঠবে। এখানে যদি আমরা ব্রেড বোর্ডে বা ট্রেনার বোর্ডে সাজাই একটা এই জিনিসটা দেখতে অনেকটা এরকম দেখা যাবে। যেহেতু আমি একটা চিত্র দিয়েছি, তোমরা ইচ্ছা করলে এইভাবে এটাকে সাজাইতে পারো। সর্বশেষ আমাদের যে অংশটুকু আছে সেটা হচ্ছে একটা রিচার্জেবল ল্যাম্পের ফল্ট। কি কি ফল্ট হইতে পারে? একটা ফল্ট হইতে পারে যে বাতি জ্বলতেছে না। এখন বাতি যদি না জ্বলে তাহলে সোজা কারণ হইতে পারে যে আমার এলইডি যেগুলা আছে এলইডি গুলা আমার নষ্ট হইতে পারে। এলইডি গুলা নষ্ট হইতে পারে, এমনও হইতে পারে যে আমি যে রিলে ব্যবহার করছি রিলেটা সুইচিং করতেছে না, রিলেটা নষ্ট হয়ে গেছে, সার্কিট নষ্ট হয়ে যেতে পারে, রিলে নষ্ট হয়ে যেতে পারে, এবং সর্বশেষ যেটা হইতে পারে ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমাকে কয়টা জিনিস, বাতি যদি না জ্বলে তাহলে আমাকে চেক করতে হবে, আমার রিলে চেক করতে হবে, ব্যাটারি চেক করতে হবে, তারপর আমার সার্কিটে রিলে মূল সার্কিটটা কোনো অংশ যে 6 ভোল্ট আসার কথা ছিল সেই 6 ভোল্ট কাজ করতেছে কিনা সেটা দেখতে হবে। এই কয়েকটা জিনিস যদি চেক করে, আর যদি ব্যাটারি এমনও হতে পারে ব্যাটারি পূর্ণ ডিসচার্জ হয়ে গেছে যার কারণে বাতিগুলো জ্বলতেছে না, তাহলে ব্যাটারিকে আগে চার্জ দিয়ে নিতে হবে। তাহলে এই 3-4টা জিনিস চেক করে আমাকে পূর্ণ চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। ব্যাটারি চার্জ হয় না। ব্যাটারি চার্জ না হওয়ার কারণ হচ্ছে এটা দুইটা হইতে পারে। এক হইতে পারে যে আমার ট্রান্সফরমার যেটা থেকে 6 ভোল্ট নিয়ে আসতেছি ওই ট্রান্সফরমারের ওই পুরো সার্কিটটা ওখানে নষ্ট হয়ে গেছে, অথবা রিলেটার সুইচিংটা কাজ করতেছে না, অথবা ব্যাটারি সেলফ ব্যাটারি নিজে নষ্ট হয়ে গেছে। তাহলে আমাকে চার্জিং এখানে যেটা ঠিক করতে হবে যে চার্জিং ট্রান্সফরমারটা আমাকে চেঞ্জ করে দিতে হবে, অথবা ব্যাটারি যদি চার্জিং ট্রান্সফরমার যদি সার্কিট ঠিক থাকে, ব্যাটারিটা যদি অনেক সময় দেখা যায় ব্যাটারি অনেকদিন ব্যবহার করার পরে ব্যাটারি নষ্ট হয়ে যায়, চার্জ হয় না, ব্যাটারিটাকে চেঞ্জ করে দিতে হবে। এরপরে দেখা যাচ্ছে যে বাতি কিছুক্ষণ পর পর নিস্তেজ হয়ে যায়। তো এটা সহজ বুদ্ধি, বাতি কিছুক্ষণ পর পর নিস্তেজ হয়ে যাওয়ার অর্থ হচ্ছে ব্যাটারি যে পরিমাণ সাপ্লাই দেওয়ার কথা ছিল সে সেই পরিমাণ সাপ্লাই দিতে পারতেছে না, যার কারণে অর্থাৎ ব্যাটারি ডিসচার্জ হয়ে আছে। ব্যাটারিকে যদি পরিপূর্ণ আমরা চার্জ করে নিই তাহলেই এটা সাপ্লাই দিতে পারবে এবং এখান থেকে সাপ্লাই দিতে পারবে এবং ওখানে পরিপূর্ণভাবে জ্বলবে। এখানে আমার কয়েকটা রিকমেন্ডেশন আছে। সেই কয়েকটা রিকমেন্ডেশন হচ্ছে এখানে ইউজ প্রপার পোলারিটি অফ রিচার্জেবল ব্যাটারি ইন দিস সার্কিট। আমি একটু আগে ব্যাটারির কথা বলছি যে পোলারিটি পজিটিভ এবং নেগেটিভ অবশ্যই দেখে চেক করে লাগাইতে হবে, উল্টা পোলারিটি লাগাইলে আমাদের এলইডি গুলো নষ্ট হয়ে যেতে পারে। This circuit involves in handling of high voltage AC supply handled with extreme care. যেহেতু এটা এসি 220 ভোল্টের একটা ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে, অতএব এটা সতর্কতার সাথে তোমাকে হ্যান্ডলিং করতে হবে। কোনোভাবে যদি 220 ভোল্টের সাইডে তোমার হাত বা অন্য কিছু লাগে এটা দুর্ঘটনা ঘটতে পারে। ইউজ হোয়াইট এলইডি ফর বেটার ইনপুট আউটপুট লাইট আউটপুট। এখানে এলইডি গুলাকে তোমাকে হোয়াইট এলইডি ব্যবহার করতে বলা হয়েছে, কারণ তাহলে তুমি বেশি আলো পাইতে সক্ষম হবে। আমাদের এখানে আমি ছোট্ট একটা ভিডিও দেখানোর চেষ্টা করেছি। দেখো যে এই বোর্ডে সাজানোর পরে আমি যদি সুইচটা অফ করে দিই আমার অটোমেটিক এলইডি গুলা জ্বলে আসে, অর্থাৎ পাওয়ার ফেলের সময় আবার যদি অন করি যে পাওয়ার আসছে আমার এলইডি গুলা বন্ধ হয়ে যাচ্ছে। সিম্পল একটা সার্কিট। এরপরে তোমাদের যেটা থাকে সর্বশেষ আমার ক্লাসের সর্বশেষ যে অংশটুকু যে বাড়ির কাজ, একটা ইমার্জেন্সি লাইটের ব্যাটারি চার্জ না হওয়ার কারণ কি এটা তোমরা ব্যাখ্যা করার চেষ্টা করবা। আমি একটু আগে বলেছি একটা রিচার্জেবল বাতির কার্যপ্রণালী, আমার মনে হয় তোমরা ক্লাস যদি ভালোভাবে মনোযোগ দাও তাহলে এখান থেকে বলতে পারার কথা। আর রিচার্জেবল বাতির যে বিভিন্ন অংশগুলো আছে আমি বিভিন্ন অংশগুলো একেবারে ভেঙে ভেঙে
বলার চেষ্টা করেছি। আশা করি তোমরা ওখান থেকে এই এলইডি বাতির বিভিন্ন অংশগুলা বর্ণনা করতে পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও সম্পর্কে তোমাদের মতামত, পজিটিভ মতামত, আমি যেটা বলি যে এটা এইভাবে সাজাইলে ভালো হইতো, এইভাবে পজিটিভ মতামত দিবা। আর পরবর্তীতে তোমরা যদি কেউ এই ভিডিওটা এখন দেখতে মিস করো, এখন তুমি দেখতে পারো নাই, পরবর্তীতে যদি দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd এই ওয়েবসাইটটি ভিজিট করবা, তাহলেই তোমরা আমার এই ভিডিওগুলা পেয়ে যাবা আশা করি। তো আমরা আজকে আমাদের ক্লাসের, টিউটোরিয়াল ক্লাসের, এই অনলাইন ক্লাসের সব একবারে শেষ প্রান্তে চলে আসছি। আবারও সবাইকে ধৈর্যের সহিত আমার এই অনলাইন টিউটোরিয়াল দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আমি শেষ করতেছি। আল্লাহ হাফেজ। সবাই আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।